ইশারায় অশ্রুসিক্ত নয়নে হাত জোর করে আগতে মিনতি করল। লোকটার মনে বিন্দুমাত্র দয়ামায়া হলো না। হিংস্র বলবান লোকটির ওকে ছাড়লেন না, উল্টো আরো জোর দিয়ে ওর গ্রীবাদেশ অশরীরীর মতো চেপে ধরেছে। কষ্টে ওর চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। রুমে যখন তিনি ঢুকছিল তখন এমন একটা পরিস্থিতি দেখে ওনার মাথায় প্রতাপী আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। ক্রোধে আক্রোশে ওকে জবাই করতে চাইছিল মনটা। কত বড় নির্লজ্জ হলে বিয়ে সে করেনি যেন একজন পরপুরুষের সঙ্গে রাত কাটাতে ছ্যাস্টার মতন চলে আসে। এরা হলো বিশ্বসেরা বেশ্যা। রাগ তো তখন ওনার এই কারণেই মাথায় দপদপ করে চড়ে বেড়াচ্ছিল। ইচ্ছে তো করছিল জিন্দা কবর দিয়ে দিতে। এদের চরিত্র পতিতাদের চেয়েও খারাপ। আরও কয়েকটা ওর গালে জ্বর বসিয়ে দেন তিনি। বলবান শক্ত হাতে থাপ্পড়ে সিমরানের ঠোঁট কেটে গেল। নাক দিয়ে রক্তের ফিনকে বেরিয়ে এলো। মেয়েটা দুর্বলতায় নেতিয়ে গেছে। অমন শক্তিশালী লম্বা চওড়া পুরুষের সঙ্গে শক্তির জোরে সে পারে না। উল্টো মেঝেতে ওকে আছাড় দিয়ে ছুঁড়ে মারল। পড়ে সে প্রচণ্ড পায়ে ব্যথা পেল। কিন্তু ওসব মনে রাখলে চলবে না, পালাতে হবে। লোকটা আজ ভয়ঙ্কর রেগে আছে। রাগের বশে ওকে খুন করে দিলেও কেউ টের অবধি পাবে না, কেননা সকলে এই মধ্য রজনীতে ঘুমোচ্ছে। অসহায় করুণ মুখটা নিয়ে ভয়ে ভয়ে সে পিছিয়ে যায়। তবুও না থামার নামগন্ধ নেই। এক পা করে অতিক্রম করে ওর দিকে এগিয়ে আসে। ভয়ে আতঙ্কে সিমরান হুহু করে কেঁদে উঠল। তাতে সে ফিরেও তাকায়নি, দেখেনিও ওর চোখের জল। উল্টো দানবের মতন শরীরের রন্ধে রন্ধে ক্রোধের বহ্নিশিকার ঝড় বইছে। আজ যেন সম্পূর্ণ জেদ ওনার মাথায় চড়া দিয়ে উঠেছে। ফের ও থুতনি চেপে ধরে ওকে দেওয়ার সঙ্গে ছুঁড়ে মারেন। ওর নিচে থেতিয়ে পড়ে থাকা শরীরটাকে একটা লাথি মারেন। দাঁতে দাঁত পিষে রক্তিম ও অগ্নিঝরা কণ্ঠে শুধান তিনি, এই শাওয়ার বেটি, তুই জানতিস না আমি বিবাহিত? তোরে বহুবার বিয়ের আগে বলেছি না? দেখ সিমরান, বিয়েটা করিস না। আমি কিন্তু বিবাহিত। পাখিকে আমি গোপনে বিয়ে করেছি, ওর সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করেছিও। একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে যা যা করে সব করেছি। বহুবার ওর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি। সব বলেছি তোকে খুলে। তবু কেন তুই বিয়েটা করতে রাজি হলি বল? রাস্কেলের বাচ্চা, তোরে বারবার নিষেধ করা সত্ত্বেও তবু তুই শুনলি না আমার কথা। আমার অসুস্থ মায়ের সুযোগ নিয়ে আমাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছিস। এসব করে কি শান্তি পেয়েছিস তুই? উত্তর দিস বাস্টার্ড। সিমরান পুরোই থ। নির্বাক নিরুত্তেজ তার বদনখানিও। ওনার মুখে এমন বিশ্রী ভাষার সঙ্গে খুব কমই পূর্ব পরিচিত ছিল সে। ছোটবেলা থেকে ওর ফুপি ফাথিয়া নুর ওকে নাফের বউ বানাবে বলে ওকে ছেলের বউ বলে ডাকতো। একটু বড় হতেই তাকে তার পরিবার থেকে তালুকদার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর থেকে শুরু হয় নাফকে দেখে তার প্রণয়ের সূচনা। কত শত দিন ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখত সে। কিশোরীর অন্তঃকরণে প্রথম ভালো লাগা ছিল সে। সেই ভালো লাগা থেকে ভালোবাসতে শুরু করে দেয়। মাঝে মধ্যে যখন ঢাকা থেকে উনি গ্রামে ফিরতেন, সিমরানের হৃদয় জুড়ে বসন্তের দোলা বইত। বসন্তের হাওয়ায় সে যেন পাখা মেলে উঠত। নানা বাহানায় সাজগোজ করে ওনার সামনে উপস্থিত হতো। ওর চতুর্দিকে ওনাকে দেখলে মনে হতো বসন্তের প্রজাপতি উঠছে। এরপর চোখের সামনে দেখতে দেখতে ওনাকে যে সে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে দেয়। কিন্তু না, সে তো অন্য সবার মতন ওকে বোনের নজরই দেখত। ওকে নিয়ে এসব কল্পনাও করেনি। ওর ভাবান্তরের মধ্যেই নাফকে দেখা যায় ওর দিকে ফের তেরে এগিয়ে আসতে। সিমরান ভয়াতুর চরণে পিছিয়ে যায়, কিন্তু লোকটা যেন আজ ওকে ছাড়বে না। ও দৌড়ে পালানোর আগেই উনি ছুটে এসে ওকে আরেকবার দেওয়ালে ছুঁড়ে মারেন। মোমবাতির আলোকে ওনার হিংস্র প্রতাপী বিভৎস মুখটা বিশ্রী ও ভয়ঙ্কর দেখাচ্ছিল, যা সিমরানের বুকে লোমহর্ষক ভয়ের আলোড়ন জাগিয়ে তোলে। নাফ ওর গলা চেপে ধরে ওকে ওপরে জাগিয়ে তুলল। কারে তুই পতিতা বলছিলি? ভেবেছিস মিনমিন করে বললে আমি শুনতে পাবো না? তোর ধারণা ভুল। সেদিন না জানলেও তার পরের দিন ঠিকই জেনেছি। আচ্ছা, পতিতাকে? তুই না ও। ও তো আমার বৈধ সম্পত্তি। কিন্তু তুই কে? হু আর ইউ? তুই তো কেউ নস। উল্টো আমার রক্ষিতা হতে উঠে পড়ে লেগেছিস। তাহলে এখানে কি হয়ে দাঁড়ালো? মেইন পতিতা হলি তুই। নাফের কথা সিমরানের কর্ণে ঢুকলো কিনা বোঝা গেল না। উল্টো ক্রমান্বয়ে তার হাত পা যন্ত্রণায় লাফিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে। চোখ দুটি উল্টে গলা দিয়ে ফ্যাস ফ্যাসে গোড়াঙানির শব্দ বেরিয়ে এলো। তখন কোথা থেকে সিমরানের পিতা জাফর ইকবাল অস্থির চিত্তে আতঙ্ককর মুখটা নিয়ে দ্রুত ছুটে এলেন। দরজা আধ খোলা ছিল, সেখান থেকে শব্দ পেয়ে ওনারা ছুটে এসেছেন।
এসে নওয়াফের হাত থেকে মেয়েটাকে ছাড়াতে চাইলেন, অথচ বুড়ো বয়সে ছেলেটা তেজস্বীর শক্তির সঙ্গে পেরে কুলিয়ে উঠতে পারছেন না। সিমরানের মা হু হু করে কেঁদে দিলেন। সে জলদি নওয়াফের আম্মিকে ডাকতে ছুটে গেলেন। জাফর ইকবাল ফের তাড়া দিলেন। নাফ, ছাড়ো সিমরানকে, আমার মেয়েটা মরে যাবে বাবা। জাফর ইকবালকে কটূক্তি করে নাফ বলল, মেয়েকে দিয়ে আপনারা ব্যবসায় নামিয়ে দিয়েছেন, কই আগে তো জানতাম না। ছি, এতই টাকা পয়সার অভাব পড়েছে আপনাদের, তাহলে অন্তত বলতে পারতেন আমায়, কিছু টাকা দিয়ে দুঃসময়ে সাহায্য করতে পারতাম। ওনার মুখ্য ভাষ্য কথন শুনে জাফর ইকবাল বিস্মিত বিমূর্ত। অবাক নেত্রে নিগুড় কণ্ঠনালীতে বেরোলো, এসব তুমি কি বলছো? কেন আপনাদের সতী সাবিত্রীর মেয়ে কিছু বলেনি? আপনার মেয়ের রুচি চরিত্র এতই দুর্ভিক্ষ পড়েছে যে বিবাহিত পুরুষ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এসব তুমি কি বলছো? কেন আপনি কি কচি খোকা, এখনো কিছু বুঝেন না? ফিডার চুষেন, সব জেনেও না জানার ভান করছেন কেন? আচ্ছা, আপনার মতন গর্ধবরে সেনাপ্রধান বানালো কে শুনি? মাথায় সব দেখছি, গোবর ভর্তি ছাড়া কিছু অবশিষ্ট নেই। জাফর ইকবাল প্রচণ্ড রেগে গেলেন। রাগের সঙ্গে ওনার শরীরটা কাঁপছে। আঙুল তুলে শাসালেন, না, সাবধানে কথা বলো। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমার একটা হুকুমে তোমার বুকটা ছাড়া হয়ে যাবে। নাফ ওষ্ঠপুত চেপে ব্যগ্র ভঙ্গিমায় হাসল। বালের হুকুম, বালের ঝাঁঝরা, এত ভয় দেখাবেন না তো বাল। আপনার ওই 2 টাকার ক্ষমতারে ভয় পাই না নওয়াব, এমনকি রাস্তার কুকুরও না। জাফর ইকবাল ওনার কথা কানে তুলল না, বরঞ্চ অস্থির চিত্তে বলেন, আমার মেয়েকে ছাড়ো। দিলাম ছেড়ে। নাফ সিমরানকে ওপর থেকে দপ করে নিচে ফেলে দিল। এরপরে মেয়েটার গলার পা চেপে ধরে চক্ষু শক্ত করে শাসালেন তিনি। ফের যদি তোরে আমার বেডরুমের আশেপাশেও দেখছি, সেদিন তোর শেষ দিন হবে। তোর গোবর ভর্তি সেনাপ্রধান বাবাও আমার সামনে থেকে এসে তোকে বাঁচাতে পারবে না, শালির বেটি। ওর মুখের ভাষা শুনে জাফর ইকবাল পুরোই থ মেরে রইলেন। এতে কোনো সন্দেহ নেই এই ছেলে কিছু একটা খেয়েছে, অতশত ভাবতে গেলেন না। তিনি জলদি আহত মেয়ের দিকে ছুটে গেলেন। ওনার একমাত্র মেয়ে মেরে আজরাইলটা কি দশা করেছে। ঘরের অবস্থা লণ্ডভণ্ড, বিছানা চাদর ফুলসহ নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোমবাতি দু একটা মেঝেতে গড়িয়ে পড়ে মোম গলে যাচ্ছে, আসবাবপত্র বিশ্রীভাবে ছড়িয়ে ছিটিয়ে। এর মধ্যে নওয়াফের আম্মি হন্তদন্ত হয়ে ছুটে এলো। সিমরানকে রক্তাক্ত অবস্থা দেখে নওয়াফের গালে একটা চর বসিয়ে দিলেন। ক্ষোভে তার রাগ কণ্ঠ থেকে যেন ঝরে পড়ে। চোখ রাঙিয়ে ধমকালেন তিনি, মানুষ আর হলি না, বাপের মতো অমানুষই রয়ে গেলি। অথচ তোদের মানুষ করতে গিয়ে আমার পুরো জীবনটাই আমি নিঃশেষ করে দিয়েছি, আর তোরা দিন শেষে আমাকে এই প্রতিদান দিলি। স্বৈরাচার হয়েছিস একটা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। নওয়াফ ব্যঙ্গ ভঙ্গিমায় গা দুলিয়ে হাসল। হাসতে হাসতে তার চোখ দুটি ঝাপসা হইল। চোখের জল আজ আর আড়াল করলেন না, গাঙের স্রোতে ঝরতে দিলেন। হাতে তালি দিতে দিতে ওর আম্মার দিকে ছুটে এলেন। বাহ, আমি অসাধারণ। তুমি যদি অভিনয় করতে সত্যি বিশ্বসেরা একজন অভিনেত্রী হতে পারতে। ফাতিহা নূর প্রচণ্ড রেগে গেলেন। না, ফাজলামো হচ্ছে। জীবনটাই ফাজলামোর খেলাঘর একটা আম্মি। আজ তোমার ভাইয়ের মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে তোমার খুব কষ্ট হচ্ছে না আম্মি? জানো আম্মি, এর চেয়ে 3 গুণ কষ্ট সেদিন আমার হয়েছিল। আমার চোখের সামনে আমার প্রিয় নারীটিকে রক্তাক্ত হতে হয়েছিল। ওর এক একটা ফোঁটা রক্ত ঝরাগুলি আমাকে শান্তিতে থাকতে দেয়নি। আমার বুকের ভিতরে ধারালো ছুরি মতন আঘাত করেছিল। আমার কলিজাটা সেদিন ফেটে যাচ্ছিল আম্মি। আমি কাউকে অবধি আমার মনের কষ্টটা বোঝাতে পারিনি, এমনকি তোমাকেও না। নিজের অসুস্থতার দোহাই দিয়ে হাত পা বেঁধে দিয়েছিলে, অথচ সেদিন মেয়েটা আমার পায়ে পর্যন্ত পড়েছিল একটু জায়গা পেতে। সেখানে তুমি কঠিন হয়েছিলে, এক ফোঁটা দয়া দেখাওনি। আজ নিজের ভাইজির প্রতি দরদ উতলিয়ে পড়ছে। সেলফিশ তো তুমি আম্মি, মস্ত বড় সেলফিশ। এই মেয়েটা তোমার প্রেমিকা ছিল না হব, আরে সিমরান তোমার কালেমা পড়ে বিয়ে করা স্ত্রী। কিসের কলেমা? ওকে আমি বউ হিসেবে মানি না, বিয়েই করিনি, সেখানে আবার স্ত্রী? হাস্যকর। আর ওই মেয়েটা আমার কতটা আপন সেটা সময় বলে দিবে।
এত এত চমক ফাতিয়া নূর নিতে পারলেন না। আচমকা দাঁড়ান্ত অবস্থা থেকে নিচে বসে পড়লেন। ওনার পুরো শরীর কাঁপছে, সঙ্গে শরীর ঘামও দিচ্ছে। চোখে মুখে তার এখনো তীব্র বিস্ফোরণ। অবিশ্বাস্য দৃষ্টিকোণ হতে শুধালেন, মজা করছো না নাওহা? সত্যিটা তোমার কাছে মজা হলে সেটাই ধরে নাও। এরপর উনি সিগারেট টানতে টানতে বেরিয়ে গেলেন। ফাতিয়া নূর স্তব্ধ, থম মেরে আছেন। এখনো বিশ্বাস হচ্ছে না নাওয়াফের মুখের কথা। তাহলে এত জমজমাট আয়োজন করে বিয়ে করার মানে কি ছিল? কাজল রেখার কাছে কি তিনি হেরে যাবেন? তা হতে পারে না, মোটেও নয়। ওই মেয়েকে তিনি কিছুতেই পুত্রবউ হিসাবে মানবে না। তাহলে তার সংসার ধ্বংস হবে সুনিশ্চিত। এমনিতেই ওই দিন গায়ে হলুদের রাতে কাজল রেখাকে দেখে পুরো এক সপ্তাহ মেজবান তরদা তার সঙ্গে কথা বলেনি এবং কাছেও আসেনি। সেই মেয়েকে ঘরে তুলে রোজ কাজল রেখার আবির্ভাব করবে, এতে তার সংসার ধ্বংস হবে। আহত সিমরান এক পলক নাওয়াফের পদচিহ্নের দিকে তাকিয়ে জাফর ইকবালের গলা ধরে হু হু করে কেঁদে ফেললেন। ঠোঁট উল্টে পিতাকে কত শত নালিশ জানালো। পুরো 7 দিন নিজের সঙ্গে যুদ্ধ করার পর পাখি আজ ঘর থেকে বের হলো। ইউনিফর্ম পরে নিখিলদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ইচ্ছেকে বাড়ি ঢুকে কতক্ষণ গলা ছেড়ে ডাকলো। কিছুক্ষণ পর ইচ্ছে আসে, তবে ওর চোখে মুখে হাসির রসকস নেই। মুখটা তিমিরে ঢাকা। পাখি ওকে দেখে কিঞ্চিত হাসে, ঝটপটে তাড়া দিয়ে বলে, চল, যাবি না? পাখি আগে আগে হেঁটে যাচ্ছিল। ইচ্ছে ওকে কথার বানে আটকে দিল। আমি তোর সাথে যাব না রে পাখি। পাখি বিস্মিত নজরে ওর দিকে ঘুরে চাইল। এক বুক কৌতূহল নিয়ে হাস্যবান বদনে জানতে চাইল, কেন? দেখ পাখি, পুরো এলাকা জুড়ে তোকে নিয়ে নানা কটূক্তি গুঞ্জন চলছে। সবাই তোর চরিত্র নিয়ে কথা বলছে। তুই ভালো না, তোর চরিত্র খারাপ। নবাব ভাইয়ের টাকা খাওয়ার জন্য ওনার সঙ্গে প্রেম করেছিলি। এসব আজকাল রোজই হাট বাজারে চলে। তার উপর ওই দিন তোকে আর লতিফ ভাইকে সবাই এক ঘরে ধরেছে। সেই ঘটনা এখনও জীবিত। ক্ষণকাল মুহূর্তের মধ্যে পাখির হাস্যকর মুখটা ঘোর তমিশ্রার অতলে মিলিয়ে গেল। সবে নিজেকে একটু শক্তপোক্ত করে গড়ে তুলতে চেয়েছিল, তার আগে ওর মনটাকে ওরা ভেঙে চুরে দিল। ওর চোখের দৃষ্টি দুটি ঝাপসা ঝাপসা ও পাপড়িগুলি ভীষণ ভারী ভারী লাগলো। কেন যেন এসব আর সে নিতে পারে না। মাথায় পেন হয়, যন্ত্রণা হয়, কঠিনতম যন্ত্রণা। তবে বেশি অবাক লাগে তার সবচেয়ে কাছের বন্ধুটার মুখে সব অনৈতিক কথা শুনে। অক্ষিকোটের গাং ভেঙে উপড়ে আসা অস্ত্রগুলি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে পাখি জিজ্ঞেস করলো, তুই এসব বিশ্বাস করিস ইচ্ছে? না করার মতো কিছুই নেই পাখি। চোখে দেখাতে তো অবিশ্বাস করা যায় না। যা রঞ্জে কিছু তো বটে। পাখি ভীষণ কড়া করে অশ্রুসিক্ত নয়নে ওকে ধমকিয়ে উঠল। লজ্জা করছে না বন্ধু হয়ে এভাবে আমাকে অবিশ্বাস করছিস? তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনতিস ইচ্ছে, সেই তুই কি করে এসব বলতে পারিস? সত্যিকে তো অবিশ্বাস করতে পারি না। দেখ পাখি, তোর নামে পুরো এলাকা জুড়ে মন্দ ছাড়া ভালো কোনো কথা নেই। তোর সঙ্গে চলাফেরা করলে লোকে আমাকে নিয়েও মন্দ কথা রটনা করতে শুরু করে দেবে। এতে আমার চরম বদনাম হবে। তখন আমার চরিত্রের উপর কলঙ্ক চুনকালি পড়বে। কেউ আমাকে বিয়ে করবে না। ভালো কোনো ঘর থেকে আমার জন্য সম্বন্ধও আসবে না। তাই আমাদের এখন থেকে আলাদা চলাই ভালো। তুই আর আমার কাছে আসিস না পাখি, আসিস না। তোর আর আমার পথ চলে এখন থেকে সম্পূর্ণ ভিন্ন ও আলাদা। এরপর ইচ্ছে ওকে ফেলে রেখেই পাশ কাটিয়ে আগে আগে হনহনিয়ে হেঁটে বেরিয়ে গেল। পাখির অসার পা দুটি ওখানেই ভেঙে এলো। চোখ ফেটে গাল বেয়ে নোনা জল গড়িয়ে গলদেশ ভিজে যেতে লাগলো। আপন মানুষের থেকে এত এত নিন্দা অবজ্ঞা তার সহ্য হলো না। কষ্টে বুক পাহাড় সমান ভারী মনে হলো। ভীষণ কষ্ট। বুক ফাটা যন্ত্রণা নিয়ে ফের গাল গড়িয়ে অশ্রু ঝরল। কত কত অপমান, কোনটা ভুলে কোনটা মনে রাখবে সে? তবে সে কিছুই ভুলবে না। ভুলবে না পরিচিত মানুষগুলির অপরিচিত মুখগুলি। সব হৃদয়ে সুপ্ত কোঠায় সযত্নে জমিয়ে রাখবে। মনে রাখবে কে তার দুঃসময়ে পাশে ছিল, কে ছিল না। বিপদে পড়লে আসল বন্ধুদের মুখগুলি চেনা যায়। ছোটবেলা থেকে তারা শুধু খালাতো বোন না, কলিজার টুকরো বান্ধবীও ছিল। সেই মেয়েটা এই চিনল তাকে। ছি, এমন বান্ধবী না থাকাই ভালো। সে বৈঠকখানে উঠে থম মেরে রইল। এর মধ্যে নিখিলের সন্তান মেলে। পাখিকে থম মেরে বিষাদ মাখা পাংশুটে মুখে বৈঠকখানায় বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো পাখি বুড়ির? মনটা খারাপ কেন এখনো? দুঃখই যার জীবন সঙ্গী তার আবার নতুন করে মন খারাপ হওয়ার হাস্যকর নয় কি? তোমার কাছে এসেছি গুরুত্বপূর্ণ একটা কাজে। আবার থেকে শুনলাম তুমি নাকি শরীয়তপুরে যাচ্ছ। হুম, কেন? তোর কোনো কিছু লাগবে নাকি? আমার একটা
উপকার করবে? বল, সাধ্যের মধ্যে থাকলে চেষ্টা করব। সাধ্যের বাইরে কিছু আপাতত চাচ্ছি না। ও স্কুল ব্যাগের চেন খুলে একটা টাকার পুটুলি বের করে নিখিলের হাতে দিল। নিখিল অবাক নেত্রপল্লবে শুধালো, এটা কি? টাকা, সলমন চৌধুরীর টাকা। ওনার সঙ্গে গতকাল ফোনে আমার কথা হয়েছে। যেই উদ্দেশ্য টাকাটা আনা হয়েছিল সেটা তো আর হলো না, তাই টাকাটা রেখে লাভ কি? গতকাল রাতে আমি কন্ট্রাক্ট ক্যান্সেল করেছি, বলেছি আমি ওনার হয়ে আর কাজ করব না। উনি রাজি হয়েছেন? না হয়ে যাবেন কই? তাছাড়া ওনার টাকা তো আমি ভাঙিনি, টাকা পাঠিয়ে দিতে বলেছেন। তুই চাইলে কাজটা করতে পারিস। এসব আমারও আমার পরিবারের পছন্দ নয় নিখিল ভাই। গান গাই শখের বশে, ব্যবসা করার জন্য নয়। তখন টাকা না পেয়ে বাধ্য হয়েছিলাম কন্ট্রাক্ট পেপারে সাইন করতে। এখন তো বাধ্য নই। অতঃপর এসব এখন আর আমার দ্বারা সম্ভব নয়। আমি চাই না হারামভাবে উপার্জন করতে। যেই কাজে কষ্ট, পরিশ্রম, মেধা থাকে না, সেখানে কাজ করে মজা নেই। কাজ যদি করতে হয় কষ্টের, পরিশ্রমের কাজ করব, যাতে টাকার কষ্ট ও মায়া উপলব্ধি করতে পারি। নিখিলের চোখ দুটি ঝাপসা হলো। এতটুকু মেয়ের মাথায় ভালো বুদ্ধি আছে, হয়তো ভবিষ্যতে ভালো কিছু উন্নতি করবে। ওর মাথায় হাত বুলিয়ে সে মন খুলে দোয়া করলো। দোয়া করি ভবিষ্যতে বড় হ। পাখি হাসি মাখা বদনে বলল, ইনশাল্লাহ। নিখিল ভেতরে চলে গেল। পাখি সবে বৈঠকখানা থেকে বের হতে যাচ্ছিল, তখন জাহানারা নামক মহিলার আবির্ভাব ঘটল। পাখিকে দেখে নাক কুঁচকে উঠলেন, পানের চিপটি ফেলে বলে উঠলেন, পতিতা একটা। পাখি আঙুল তুলে শাসালো। খবরদার, সাবধানে কথা বলবেন। ওরে নটি রে, কোন দেশের প্রেসিডেন্ট তুই? তোর সঙ্গে কথা বলতে হলে সাবধানে কথা বলতে হবে। আপনাদের মতন দু একজন মহিলা থাকলে সেই এলাকা এমনিতেই গোল্লায় যাবে। এরপর পাখি ওনাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আচমকার ওড়না টেনে ধরে ওর চুল খামচে ধরলেন জাহানারা। ও চুলের গোড়া শক্ত করে ধরে মাথাটারে দুটো ঘুরানির চক্কর মারলেন। মুহূর্তের মধ্যে পাখির পুরো মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। বহু কষ্টে সে নিজেকে স্বাভাবিকে ফিরিয়ে আনলো। তবে সেদিন ছাড় দিলেও আজ পাখি ছাড় দেবে না। সে ওনার হাত কামড়ে দিল। এতে মহিলাটি দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে ওকে লাথি মারল। লাঠির তোড়ে পাখি মাটিতে গিয়ে শুয়ে পড়ল। মহিলাটি ফের ওর দিকে তেড়ে আসে। ওর চুল ধরতে গেলে ওনার পায়ের দিকে সে একটি ইটের টুকরো ছুঁড়ে মারে। ব্যথা পেয়ে মহিলার ক্ষিপ্তটা আরও বাড়ে। সে ওর তলপেট বরাবর এসে 4-5টা লাথি বসে দিল। এক একটা লাথিতে পাখির মনে হলো দেহ থেকে যান বেরিয়ে যাওয়া জোগাড়। সে যন্ত্রণায় ছটফটিয়ে উঠল। মুখ দিয়ে বহুত কষ্টে আত্মচিৎকার করে গঙিয়ে দিয়ে উঠল। নিখিল শব্দ পেয়ে এসে দেখে পাখিকে মারছে জাহানারা। সে ইট নিয়ে ছুটে যাচ্ছিল মহিলাটির দিকে। ভয়ে জাহানারা দৌড়ানো শুরু করে দিল। নিখিল ওনাকে ধাওয়া করে ইট ছুঁড়ে মারল। সেটা গিয়ে মহিলাটির পায়ে পড়ল। পা ফেটেছে নিশ্চিত, তবে থামলেন না। জীবন বাঁচাতে প্রাণপণে ছুটলেন। জাহানারাকে হাতের কাছে না পেয়ে পাখির দিকে নিখিল দ্রুত ছুটে আসে। মেয়েটা মৃত্যু সমতুল্য যন্ত্রণা নিয়ে ছটফটিয়ে যাচ্ছে, কাতরাচ্ছে। ওকে আস্তে করে তুলে বৈঠকখানায় বসালেন। পাখি ব্যথার ফলে চোখ মুখ খিচে রাখলো। নিখিল ঝটপট পানি এনে দিল ওকে। পাখি পানি পান করে এক পলক ঘরের মধ্যে জানলার পাশে উদাস ভঙ্গিমায় বাইরে তাকিয়ে থাকা মুস্কানকে এক নজর দেখল। ওকে যখন মহিলাটি তলপেটে আঘাত করছিল, পেটে পরপর লাথি মারছিল, তখনও সে মুস্কানকে নির্বিশেষ নীরবে নির্বিঘ্নে ওর দিকে তাকিয়ে থাকতে দেখেছিল। না সাহায্য করতে সে এগিয়ে এসেছিল, না কাউকে ওকে সাহায্য করতে পাঠিয়েছিল। যেন ওকে আঘাত পেতে দেখে মুস্কানের দেহে বড্ড শান্তি লাগছে। পাখির বড্ড কষ্ট লাগলো। পরিচিত মানুষগুলো সব ওর কাছ থেকে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। ওর সংকোচ হাচ্ছে। এই যে কিছুক্ষণ আগে অকপটে কি সুন্দর করে ইচ্ছে ওর চরিত্র কালি লাগিয়ে দিল। ওর সঙ্গে চলাফেরা করে নাকি তার বিয়ে হবে না, ভালো বংশ থেকে সম্বন্ধ আসবে না। হায় রে মানুষ, খারাপ সময়টা আমার আজীবন থাকবে না। তবে কে আমার বিপদের দিনে পাশে ছিল, কে থাকেনি, সব হিসেব কষে রাখছি খাতায়। না না, কাউকে অভিশাপ দেব না। যারা আমার সঙ্গে প্রতারণা করেছিল তাদের জন্য আমার চোখের জল আর আমার গভীর দীর্ঘশ্বাসী অভিশাপ হয়ে থাকবে। পাখি পেট চেপে ধরে কতক্ষণ বসে রইল। ইতিমধ্যে পেটের ভেতরে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেছে। ধীরে ধীরে ব্যথা বাড়ছে। এদিকে আজ টেস্ট পরীক্ষার রেজাল্ট দেবে। ওর যে করেই হোক আজ স্কুলে যেতে হবে। কত কাজ, ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপও করতে হবে। আজ না গেলে ও জানবে কি করে পরীক্ষার ফলাফল কি? কিন্তু সে তো উঠতেই পারছে না, কোমর খিচে আসছে। নিখিল ওকে আগ বাড়িয়ে ধরল। স্কুলে আজ না গেলে হয় না? আজ টেস্ট পরীক্ষার রেজাল্ট দেবে। তাহলে তো যেতেই হবে। একটা ভ্যান অটো ডেকে দিব? তার প্রয়োজন পড়বে না। তুই তো হাঁটতেই পারিস না। তাতে কি, হাঁটতে হবে? তোমরা তো আজীবন আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না।
আমাকে আমার মতো চলতে দাও। এ বেঁচে থাকার লড়াই আমার একার, তোমাদের সঙ্গে নিব কেন? পাখি ধীরে ধীরে নিখিলের দৃষ্টিসীমার বাইরে বেরিয়ে গেল। নিখিল তখন ওর পদচিহ্নের দিকে চেয়ে আছে। ক্রমে ক্রমে মেয়েটার পরিবর্তন ঘটছে। ঠকে যাওয়ার নারীর পরিবর্তন না জানি কতটা ভয়ঙ্কর ও কঠিনতম হয়। স্কুলে এসে শুনলো গণিতে সে খারাপ করেছে, আর ইংরেজি পরীক্ষা তো সে দেয়নি। ওই দিন তার বাবা নানা একসঙ্গে মারা গিয়েছিল, তাই স্যারেরা ওটা বিবেচনা করে ওকে ফাইনালে নেবে। কথা ছিল যারা 2 সাবজেক্টের বেশি ফেল করবে তাদের ফাইনালে নেবে না। সেই হিসাবে সে ফাইনালে যাবে। রেজাল্ট জানার পর ও ধীরে ধীরে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন শুনলো দেখ দেখ, নাও ভাইয়ের খেয়ে ছেড়ে দেওয়া মাল যাচ্ছে। কণ্ঠটি পাখির নিকটে অতি পরিচিত শোনালো। মেয়েটি তার ক্লাসমেট শিলা ছিল। সে স্কুলের বারান্দায় পিছু ঘুরে উঠে এলো। কথা বলার ব্যক্তির নিকটে ছুটে এসে বলল, কি বললি আরেকবার বল। শিলার পাশ থেকে পুতুল ফোরন কেটে বলে উঠল, কেন তুই ঠিকই তো বললি, তুই তো সত্যি না ভাইয়ের খেয়ে দেওয়া মাল। আমরা বুঝি না, জানি না তোমরা এই নোংরা কাজসাজির কথা কোচিং সেন্টার, ক্লাব ঘর, হোম কিছু তো বাকি রাখিনি। তার সঙ্গে সুযোগত তার ঠিক ঠিকানায় আবার এসেছো বড় গলায় জিজ্ঞাসা করতে। পাখি ঠাটিয়ে পুতুলের গালে একটি চর বসিয়ে দিল। তুই আমার বন্ধু ছিলি, অন্তত তোর কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আজকের চরের কথা মনে থাকলে আর কখনো এসব কথা মুখে সামনে আনবি না। পুতুল গালে হাত দিয়ে চোখ পাকিয়ে পাখির দিকে রাগানো দৃষ্টিচোরা তাক করে রাখলো। ওর ক্লাসমেট শিলা ও সুরভিকে বলল, ওদের রাখ এক্ষুনি বাবাকে কল দিচ্ছি, এর বিচার আজকেই হবে। কত বড় সাহস আমার গায়ে হাত তুলছে, এর খেসারাত ওকে দিতেই হবে। শিলা ও সুরভি পাখির হাত দুটি শক্ত করে চেপে ধরেছে। পাখি হাজার চেষ্টা করেও ওদের হাত থেকে নিজেকে ছাড়াতে পারেনি। শিলা পাখিকে মোচড়ামুচড়ি করতে দেখে ব্যঙ্গ করে হাসলো। কার গায়ে হাত দিছো মনু? এখনই টের পাবা। তখন রাগান্বিত মাথায় চট দিল পাখির। এখন আসলেই ভয় লাগলো। পুতুলের বাবা একজন মেম্বার, তার উপর স্কুলের কমিটিও। কিছুক্ষণের মধ্যে ফোন করে পুতুলের আব্বা রাজব মেম্বারকে ডাকা হলো। তিনি এলেন। আসলে মেয়েকে কেউ মেরেছে শুনে জলদি ছুটে এসেছেন তিনি। কাজিরহাট বাজারেই ছিলেন। কাজিরহাট থেকে স্কুলের দূরত্ব খুব বেশি একটা না, 2-3 মিনিটের মতন। পাখিকে স্কুল মাঠে ডেকে পাঠানো হলো। সে বেচারি ভয়ে অর্ধেক শেষ। স্কুলের কমিটির মেয়ের গায়ে হাত তুলেছে, সে বেচারা তো তাকে এমনিতেই ছেড়ে দেবে না। 2 সহকারী শিক্ষকের সঙ্গে হেড স্যারও ছিলেন। হেড স্যার প্রশ্ন করলেন, তুমি পুতুলকে মেরেছো? পাখি মাথা নাড়ালো, সত্যই বলল। হুম। পুতুলের আব্বু রজন মেম্বার হেড স্যারের মুখের কথা কেড়ে নিয়ে বললেন, কিন্তু কেন? পুতুল আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। কি মন্তব্য করেছে শুনি? আপনারা মুরব্বী, ওসব কথা আপনাদের সামনে বসে মুখে আনাও পাপ। এত নীতিবাক্য না শুনিয়ে সত্যটা বলো মেয়ে। পাখি নিজেকে এতক্ষণ খুব শক্ত করে ধরে রেখেছিল। ওনাদের জোরাজোরিতে এবার সত্যি সে দুর্বল হয়ে পড়ল। চোখ ফেটে ওর অশ্রু গড়ালো। এত নির্লজ্জ কথা সে কি করে মুখ দিয়ে বলবে? তবুও তাকে বলতে হবে। সত্যিটাকেও তো অস্বীকার করা যাবে না। ওরা আমাকে মন্ত্রীর পুত্রর খেয়ে ছেড়ে দেওয়ার মাল বলেছে। কথাগুলি বলে মেয়েটার সঙ্গে সঙ্গে অশ্রুসিক্ত দৃষ্টি দুটি নিচু করে ফেলল। রজব মেম্বার তার মেয়ের দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো। ও যা বলেছে সেসব কি সত্য? পুতুল ঘোর প্রতিবাদ করে উঠল। মোটেই নাই, ও সময় কখন বললাম? কিরে সুরভি, শিলা তোর কিছু বল। শিলা সাজিয়ে গুছিয়ে অকপটে মিথ্যে সাক্ষী দিল। আঙ্কেল, আমরা এসব প্রশ্ন ওকে করিনি, শুধু জানতে চেয়েছি ওর পরীক্ষার রেজাল্ট কি ছিল। পাখি জলভর্তি চোখে ওদের দিকে অবাক নেত্রে তাকালো। ওদের আর সাহস হলো না পাখি সে দৃষ্টিতে দৃষ্টি মেলানোর। রজব মেম্বার বললেন, তোমার পক্ষে কোনো সাক্ষী নেই, অতএব তুমি দোষী। ছলছলে অশ্রুসিক্ত নয়নে পাখি রজব মেম্বারের দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরূপ হাসলো। আমার সাক্ষী সত্যিই নেই। যাই হোক, অন্যায় যেহেতু করেছি, আপনারা আমাকে আমার অন্যায়ের শাস্তি দিতে পারেন। তুমি যেহেতু ওকে থাপ্পড় মেরেছ, পুতুলও তোমাকে 2 চর মারুক। ঘটনা এখানেই মিটমাট। পুতুল মনে মনে খুশি হলো, এগিয়ে গেল পাখির দিকে। ততক্ষণে হেড স্যার ও মেম্বার বেরিয়ে গেছেন, কেবল সহকারী স্যার 2 আছেন। পুতুল পায়ের জুতো খুলে পাখির 2 গালে 2 চর মারল। পাখি আঘাতপ্রাপ্ত গালে মুচকি হাসলো। সুরভি শিলা পাখির হাসি মাখা মুখটি দেখে ভরকে গেল, পুরো বেকুব হয়ে গেল। চর খেয়েও যে মানুষ হাসে তা আজ প্রথমবার দেখল ওরা। নিশ্চয় মেয়েটা অতি শোকে পাগল হয়ে গেছে। পাখি পুতুলের কাছে এগিয়ে গিয়ে পুতুলের জুতা শুদ্ধ হাতটা টেনে নিজের গালে নিজেই জুতো দিয়ে থাপ্পড় দিতে শুধলো। থেমে গেলে কেন? মার মার।
মার আমায়, আমার জন্ম হয়েছে কেবল তোদের মতন ক্ষমতাশালীদের হাতে মার খাওয়ার জন্য, আর তোদের জন্ম হয়েছে আমাদের মতন দুর্বলদের শোষণ করার জন্য। তবে একটা কথা মনে রাখিস, আজ আমার সাক্ষী কেউ ছিল না ঠিকই, কিন্তু সৃষ্টিকর্তার কাছে ভিডিও ফুটেজ ঠিকই আছে। তুই আমার এক সময়ে ভালো বন্ধু ছিলি, অথচ আজ সময়ের পরিভেদে শত্রুর মতন আচরণ করলি। তোদের বন্ধুদের কখনো ভুলবো না রে, আমি ভুলবো না, হৃদয়ে ঠিকই গেঁথে রাখবো। চোখ উপড়ে বেরিয়ে আসা পানি পাখি হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে দ্রুত স্কুল থেকে বেরিয়ে গেল। রফিক স্যার বললেন, কামরুল স্যার, এটা কিন্তু বেশি বেশি হয়ে গেল। পাখি তো ওকে জুতো দিয়ে মারেনি। কামরুল স্যার প্রত্যুত্তর বললেন, রফিক স্যার, এখন আপাতত চুপ থাকেন, এসব ক্ষমতাশীলরা এমন হয়। রফিক স্যার চুপ করেছিলেন ঠিকই, তবে পাখির চোখে মুখে যে অগ্নি ঝরছিল সেটা স্পষ্ট সে দেখেছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাখির পেট দিয়ে প্রচণ্ড ব্যথা উঠল। মেয়েটার সমস্ত মুখ যেন ব্যথায় নীলচে ও পাংশুটে হয়ে আসলো। চোখ মুখ খিচে বহুত কষ্টে বাড়ি পৌঁছেছে। ঘরে পৌঁছিয়ে যে রুমে ঢুকলো আর বের হলো না। দুপুরে সে ভাত অবধি খায়নি। ব্যথার ফলে সমস্ত কোমর অবধি নাড়িয়ে ছাড়ছে। এই কটা দিন মুক্তি ওর সঙ্গে রাতে ঘুমতো, আজও এসেছে। পাখিকে খেতে অনেক ডাকার পরও মেয়েটা আসেনি দেখে সে আবার ডাকলো না। ভাবলো ঘুমিয়ে পড়েছে হয়তো। মাঝরাত্রে পাখি পেটে ব্যথার প্রভাবে ঘুমিয়ে উঠল। জলদি উঠে বাথরুমে গেল। বাথরুম থেকে রুমে আসার সঙ্গে সঙ্গে ওর সমস্ত পা রক্তে মাখামাখি হয়ে যেতে লাগলো। মেয়েটার ভয়ে আতঙ্কে ছোট শরীরটা শিউরে কাঁটা দিয়ে উঠল। ধরফর করে কাঁপছে হৃৎপিণ্ডের গতিবেগ। অধিক উদ্বেগ উত্তেজনায় ঘন ঘন দম পড়ে। এর মধ্যে লং স্কার্টের মধ্যে থেকে ঝুমুড়িয়ে আচমকা নিচে কিছু একটা ওর পায়ের কাছে পড়ল। পাখির সমস্ত শরীর ভয়াতুর দোলাচলে ফের শিউরে উঠল। বজ্রপাতের ন্যায় কম্পন ওর দেহের মধ্যে চলে। চোখ দুটি বিস্মিতে চমকপ্রদ। ছোট একটা দেহ পানির পোটলার মতন দেখতে, ওইটার ভেতরে নড়ে চড়ে। মুখটা যদিও স্পষ্ট না, কেননা পরিপূর্ণভাবে সে এখনও মানব আকারে হয়নি। কেবল শরীরের আকার কিছুটা বোঝা যায়। পাখির শরীর খিচুনি দিয়ে ওঠে। সে টিনের বেড়ার সঙ্গে ধপ করে পড়ে গেল। চেতনা আছে। মুক্তির শব্দ পেয়ে দ্রুত উঠে বসলো। বিছানা হাতিয়ে পাখিকে না পেয়ে ওর ভয় দ্বিগুণ বাড়ল। দ্রুত সে লাইট জ্বালালো। আর অমনি তার দৃষ্টি পড়ল রক্তাক্ত একটি অপরিপুষ্ট শিশুর ওপর দিয়ে। হাতের কবজি পর্যন্ত হবে, একেবারে খুব ছোট, 20 সপ্তাহের হবে হয়তো। কিন্তু এই বাচ্চাটা এখানে কেন? পাখির দিকেও দৃষ্টি পড়ল। মেয়েটা মৃগী রোগের ন্যায় ঠকঠক করে কাঁপছে। ঠান্ডা ফ্লোরের ওপর ওর শরীরটা। মুখটা সাদা ফ্যাকাশে বর্ণ, স্কার্টের অধিকাংশ রক্তে ভেজা, দুপাও মাখামাখি প্রায়শই। মুক্তির লোম দাঁড়িয়ে গেল। ওর সর্বশরীরে বিদ্যুতের ঝটকা বয়ে গেল। এসব কি দেখছে সে? তার ছোট বোনটা বিয়ের আগে? ছিছি, সে আর ভাবতে পারছে না। যন্ত্রণায় মাথা ফেটে গেল। জলদি নিখিলকে ফোন বসালো। নিখিলের আজ প্রচুর মেজাজ খারাপ। তার দোকান থেকে দোকানের ছেলেটাই টাকা চুরি করেছে। চাকরি দুটোর খেয়ে ফেলেছে সে। আপাতত দোকানে কিছু কাজ করছিল, সে সময়ে মুক্তির ফোন আসে। হ্যাঁ বল। হারামি কুত্তা, তুই তোর ভাই মিলে আমার বোনটার জীবন নষ্ট করছিস। তোদের কোনোদিনও ভালো হবে না, মরবি, সব কয়টা অভিশাপে মরবি। নিখিলের মেজাজ চটে গেল। কণ্ঠের বেগ বহাল রেখে সে বলল, রোজই এসব গুণগান করিস, নতুন কিছু আপলোড থাকলে বল। শুয়ার, তোর ভাই দেখে যা আমার বোনের কি সর্বনাশ করে আছে, অথচ ওনাকে আমি কত ভালো ভাবতাম। আর ভেতরে ভেতরে সে কিনা একটা চরিত্রহীন লম্পট ছিল। আমার বোনটাকে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে গেছেন। তোদের বংশের প্রদীপ দেখলে আয়। নিখিল ওর কথার আগাগোড়া কিছুই বুঝলো না, তবে ভাবলো কিছু একটা হয়েছে। সে বলল আসছে। নিখিল ফোন কাটার পর চুপি চুপি মুক্তি স্বাধীনকে ডেকে আনলো। যদিও ওর আম্মা বাড়িতে নেই, নানা বাড়ি গিয়েছে, এই হিসেবে সে চিন্তামুক্ত। পাখির ওই অবস্থা তার একা একা দেখা সম্ভব নয়। নিজের শরীরের পশম অবধি পর্যন্ত কম্পন ধরে গেছে। তাছাড়া পাখিকে খাটে উঠাতে হবে। মেয়েটা কেমন নেতিয়ে গেছে। কিছুক্ষণ পর পর খিচুনি মেরে ওঠে। স্বাধীনকে ডেকে মুক্তি পাখির রুমে আনলো। এসে এমন নির্মম নিষ্ঠুরতম দৃশ্য দেখে স্বাধীন কথা বলার ভাষা হারালো। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। পাখিকে ওরা দুজন ধরাধরি করে বিছানায় চিৎ করে শুয়ে দিল। স্বাধীনকে বাইরে দাঁড় করিয়ে রেখে মুক্তি নিখিল আসার আগে পাখির কাপড় চেঞ্জ করে দিল। ততক্ষণে নিখিল এসে পড়ল। শাসা করে রুমে ঢুকে পড়েছে। এসেই প্রথমে ওর নজর পড়ল নিচের দিকে। রক্তাক্ত ফ্লোরে একটি নিষ্পাপ প্রাণ নড়ে চড়ে যাচ্ছে। চোখে মুখে তীব্র অবিশ্বাস। ধীরে ধীরে বিস্ময় নিয়ে নিচে বসে পড়ল। স্বাধীনকে ইশারায় ভিডিও করতে বলল। স্বাধীন ভিডিও শুরু করে দেয়। নিখিলের মতন পুরুষের হাত কাঁপে। ছোট্ট একটা কেচি এনে পাতলা পানি আস্তরণটা কেটে নিষ্পাপ প্রাণটি বের করে আনে। খুব সাবধানে হাতের তালুতে তুলে নেয়। খুব ছোট,
এত ছোট বাচ্চা সে আগে কখনো দেখেইনি। ছোট ছোট হাত পা বাচ্চাটি নাড়ায়। নিখিলের কেমন যেন বড্ড মায়া লাগলো বাচ্চাটির প্রতি। বাচ্চাটির লিঙ্গ দেখলো, বাচ্চাটি ছেলে। এত ছোট বাচ্চা, 4.5 মাস কিংবা 5 মাসের মতন হবে। অথচ এতদিন কেউ মেয়েটাকে দেখে আন্দাজি করতে পারলো না সে প্রেগনেন্ট। কিছুক্ষণ পর এক সময়ে বাচ্চাটির হাত পা নাড়ানো বন্ধ হয়ে যায়। চোখের সামনে সব ঘটছে, অথচ ওরা এখনো কিংকর্তব্যে বিমূঢ়।